নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে আগামীকালে যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটি রয়েছে সেই ইংরেজি প্রথম পত্রে যদি তুমি একান্ত কিছুই না পড়ে থাকো এবং কি পড়বা সেটা বুঝতে পারছো না ইংরেজি প্রথম পত্রে, আমি চেষ্টা করবো আজকের এই ক্লাসে যদি একান্ত তুমি কিছু না জেনে থাকো, ইংরেজির কোনো কিছু না বোঝো এবং কি ইংরেজির কোনো ওয়ার্ড মিনিং পর্যন্ত জানো না, এমনকি বলতে পারি যে তুমি ইংরেজিতে রিডিং পর্যন্ত অনেকে পড়তে পারো না, সেই সকল শিক্ষার্থীরা কিভাবে 70+ অর্জন করতে পারো সেই সকল শিক্ষার্থীকে আমি চেষ্টা করব যে 70+ এর মতো অর্জন করানোর। আজকের এই ক্লাসে আমি ট্রিক্স, বিভিন্ন নতুন নতুন ট্রিক্স শিখিয়ে দিব, বিভিন্ন ওয়ে শিখিয়ে দিব, বিভিন্ন টেকনিক শিখিয়ে দিব, যার মাধ্যমে তুমি খুব অনায়াসে ইংরেজি প্রথম পত্রের 70+ মার্ক অর্জন করতে পারো। ইংরেজি সেকেন্ড পত্রের থেকেও ইংরেজি প্রথম পত্রের কিন্তু মার্ক তোলা খুবই সহজ। এখন ইংরেজি প্রথম পত্রে যদি আমি সর্বপ্রথম বলি, আমাদের ক্লাস নবম শ্রেণীর শিক্ষার্থীরা তারা কি পড়বে, মানে কি পড়লে তাদের কমন আসবে, সেক্ষেত্রে আমি তাদেরকে মোটামুটি 4টা প্যাসেজ দিতে চাবো বার্ষিক পরীক্ষার জন্য। প্রথম হলো মাইকেল মধুসূদন দত্ত, আর তারপর হলো তোমাদের হ্যারিতাস লেখা আছে দেখবা, ঠিক আছে, হ্যারিতাস, প্রীতিলতা, আর লাস্ট হলো তোমার আরেকটা ছিল মাদার তেরেজা। তাহলে আমি কয়টা দিলাম? মাদার তেরেজা দিলাম একটা, ঠিক আছে, একটু গুনে নিবা। মাদার তেরেজা একটা পড়বা, ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত একটা পড়বা, প্রীতিলতা একটা পড়বা, ঠিক আছে। তাহলে কয়টা হলো এখানে? 3টা। টোটাল হলো এখানে কয়টা? 3টা। আচ্ছা, তো এই যে প্রশ্নগুলো আছে বা যে মডেলগুলো আছে, হয়তো বা কারো 33-এ আছে, 34 আছে, তো এই যে মডেলগুলো আছে সেই মডেলগুলো ভালো করে স্টাডি পড়বা। তো এটা গেল হলো কি কি পড়তে হবে। এবার প্রশ্ন হলো কি কি উত্তর করতে হবে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন প্যাটার্নে প্রথমে তোমাদের প্রশ্ন থাকবে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকে। তোমরা জানো যে তোমাদের 7টা এমসিকিউ প্রশ্ন থাকে, তারপরে তোমাদের সৃজনশীল এই প্রশ্ন থাকে হলো তোমাদের 10টা, মানে 5টা প্রশ্ন থাকে, 10টা মার্ক থাকে। তারপরে তোমাদের 3 নম্বর একটা গ্যাপ থাকে, 4 নম্বর এটা থাকে, 5 নম্বর সামারি, 6 নম্বর হলো তোমাদের যে এ কলাম বি কলাম সি কলাম, এবং 7 নম্বর হলো রেঞ্জ। আর লাস্টে তোমাদের থাকে হলো কি কমপ্লিটিং স্টোরি, আর হলো তোমার কি ডায়লগ। তো এই যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো কিভাবে আমরা এক এক করে উত্তর করব। সর্বপ্রথম আমি সবচেয়ে দুর্বল ছাত্র নিয়ে কাজ করব। তো সর্বপ্রথম যারা একান্তই দুর্বল বা কিছুই পারো না, তো তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন আছে তার মধ্যে 2টা রিটেন অংশ আছে, যেখানে 3টা রিটেন অংশ আছে। 1 কমপ্লিটিং স্টোরি, 2 রাইটিং ডায়লগ, আর 3 নাম্বার হলো রাইটিং সামারি। তো এখানে আরেকটা জিনিস উত্তর করতে হবে 4 নাম্বার। তোমরা যারা একান্ত ফেল করবা, মানে পাস কোনোভাবে করতেই পারবে না, সেই সকল শিক্ষার্থীরা এই 4টা প্রশ্ন উত্তর করতে পারো। এই 4টাতে তুমি ইজিলি পাস হবা, কারণ প্রথমটাতে তুমি 5, পরেরটাতে পাবা হলো 10, তাহলে টোটাল হলো 15। এই 15 তুমি পাবাই, মানে নিঃসন্দেহে পাবা। আবার এখানে তোমার হচ্ছে 30, তাহলে এখানে তোমার 15 আছে, এখানে 30 আছে, যতই কাটুক না কেন মিনিমাম পাস মার্কটা তোমাকে কিন্তু দিবেই দিবে। এছাড়াও আমি প্রত্যেকটা টেকনিকেই বলে দেব। প্রথমে আমি আসবো তোমাদের কমপ্লিটিং স্টোরি প্রশ্নটা থাকে কিভাবে আর উত্তর করবা কিভাবে। তো কমপ্লিটিং স্টোরি যে প্রশ্নটা থাকে সেটা আমি নিচের দিকে, যেহেতু তোমাদের প্রশ্নটা অবশ্যই নিচের দিকে থাকে, তো কমপ্লিটিং স্টোরি প্রশ্নটা থাকে এইভাবে, ঠিক আছে। রিড দ্য বিগিনিং কি অফ এ স্টোরি, রাইট 10 নিউ সেন্টেন্স টু কমপ্লিট দ্য স্টোরি, গিভ এ সুইটেবল লিটল এন্ড মানে টাইটেল টু ইট। আচ্ছা, মেন কথা হলো এই যে যেই সামারিটা আছে সেটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। তো এটাই তোমাদের সবচেয়ে সহজ বিষয় যে তুমি নিজের ভাষায় এটাকে লিখতে পারবা। এখন প্রশ্ন হলো, ভাই আমি তো কিছু পারি না, কমপ্লিটিং স্টোরি কিভাবে লিখবো? তোমরা কমপ্লিটিং স্টোরি লেখো এক এক জায়গা থেকে, কোথা থেকে কি লেখো কোনো ঠিক নেই, কিন্তু তোমরা জানো যে তোমাদের পড়াশোনার যে পরিস্থিতি বর্তমান, সেখানে অদ্ভুত কিছু লিখলে কিন্তু মার্ক পাবা না। সেক্ষেত্রে আমরা তোমাদের কাছে একটা ফরম্যাট দেখাতে চাই, যে ফরম্যাটের সাহায্যে তুমি খুব অনায়াসে এখানে একটা সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবা। তো এখানে আমি যদি সর্বপ্রথম আসি, সেক্ষেত্রে আসলে তোমার এখানে লেখা আর নাই মুখস্থ, একটি কমপ্লিটিং স্টোরির ফরম্যাট দিয়ে সবগুলো স্টোরি লিখো, শিক্ষক এখানে 15 মার্ক, 15তে 15 দিবে, তুমি এটা নিঃসন্দেহে থাকো। সম্পূর্ণ নতুন ভাবে রচনা করা হয়েছে, কারণ তোমাদের 25 সালের আগ পর্যন্ত যদি বললাম নি তাহলে ঠিক আছে, শেখ হাসিনা ছিল সেই সময়টা মার্ক পাওয়ার চান্সটা বেশি ছিল, বাট বর্তমানে লেখাপড়ার যে পরিস্থিতি সেখানে আমাদের নতুনত্ব অনেক কিছু আনতে হচ্ছে। আর আগে এখানে মার্ক ছিল 10, এখন এখানে হয়ে গেছে 15 মার্ক। তো আমাদের কিন্তু এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। এখন আমরা কমপ্লিটিং স্টোরি লিখবো কেমনে? দ্য টেল অফ হিরো, এখানে কথাটার মানে কি? দ্য টেল অফ হিরো। তুমি এখানে লিখবা দ্য টেল অফ, এখানে হিরোর নাম থাকবে, প্রত্যেকটা গল্পে একটা করে হিরো থাকে। সবসময় মনে রাখবা যে প্রত্যেকটা গল্পে একটা করে হিরোর নাম থাকে। আমি যেমন কিছু গল্প তোমাকে নিচে দেখাবো, দেখা গল্পের হিরো, যেমন হলো তোমরা খরগোশ আর কচ্ছপের একটা গল্প শুনছো, সেখানে হিরো ছিল কি? কচ্ছপ। সেখানে হিরো ছিল কি? কচ্ছপ। তো এটা তোমাকে বুঝতে হবে। তো এখানে দেখো প্রথমে কোশ্চেন লাইন, যেমন এখানে তোমার যে কোশ্চেন লাইনটা থাকে, সেই কোশ্চেন লাইনগুলো, এই যে প্রশ্নগুলো থাকে,
এখানে যা যা যতটুকু লেখা থাকে প্রথমে এতটুকু তোমাকে হুবহু তুলতে হবে। তোলা শেষ, যেখান থেকে শেষ সেখান থেকে শুরু করবা। দ্য হিরো ওয়াজ ভেরি ইজি গোয়িং। আর হিরোর যদি ছেলে হয় তাহলে হি লিখবা, মেয়ে হলে সি লিখবা। ঠিক আছে, লেখার পর লিখবা ডিড নট লাইক টু আন্ডারগো, ঠিক আছে, তোমার কি মাই ট্রাভেল এনি ট্রাভেল অ্যান্ড ডিফিকাল্টিস, বাট লাইফ ইজ নট এ বেড অফ রোসেস। এখানে এই কথাগুলো যদি মিলাও তাও মিলবে, যে কোনো গল্পের সাথে মিলবে। ঠিক আছে, তো এখানে মিলাকে হিরো কি করে, সবসময় সহজ পথে চলতে চায়। যেমন হলো তোমার কি, যদি কচ্ছপের কথা বলি, কচ্ছপ কিন্তু দুর্বল প্রাণী ছিল, কিন্তু তোমার যেই খরগোশ ছিল সে কিন্তু অনেক সবল ছিল এবং অনেক কোনো শক্তি ছিল। তো সহজভাবে চলতে চায়, ইজি নেই সবকিছুকে। তো সে কখনোই কি না কোনো আন্ডারগো অর্থাৎ কি এনি ট্রাভেল অ্যান্ড ডিফিকাল্ট, মানে কোনো কঠিন কিছুতে পড়তে চায় না। বাট লাইফ ইজ নট এ ব্যাড অফ প্রসেস, লাইফ কি পুষ্পসজ্জনে বা একরকম চলে না। ইট হ্যাজ আপস অ্যান্ড ডাউন, এটা সবসময় কি হয় উপরে এবং নিচে হয়। ওয়ান ডে এক সময় বা একদিন, দ্য হিরো মানে ওই হিরোটার নাম লিখে দিবা। ঠিক আছে, যে হিরোটা তোমার যদি টর্টরিস হয় তাহলে আমি এই হিরোর জায়গায় লিখবো দ্য টর্টরিস। এই যে এই হিরোর জায়গায় লিখবো দ্য টর্টরিস্ট। ঠিক আছে, আবার যদি তোমার ক্র বয় হয় সেক্ষেত্রে ক্র বয় লিখবা। যেই গল্পে যার বিষয় আসছে তার নামটা অবশ্যই ওইখানে দেওয়া থাকবে। আমি তোমাকে দেখাই, এটা তোমার একটা প্রশ্ন। এইটার মধ্যে দেখো দ্য সামার ভ্যাকেশন আই হ্যাভ ব্লিজ মাই ভিলেজ, এখানে আমি হলাম হিরো। ঠিক আছে, মাই আমি, আমার হিরোকে এটা আমি নিজে, সেক্ষেত্রে এখানে কিন্তু আমি আই লিখবো। আই ওয়াজ ভেরি ইজি গোয়িং টু। ঠিক আছে, তো দেন কি লিখবো, ফেস টু হ্যাড টু ফেস এ গ্রেট প্রবলেম, একটা বড় সড় সমস্যার সম্মুখীন হয়। হি বা সি, ছেলে হলে হি, মেয়ে হলে সি। বিকাম ভেরি এক্সাইসিং, তারপর হলো হি বা সি লিখে কুড নট স্লিপ অ্যাট নাইট। ইভেন হি বা সি দিয়ে কুড নট তোমার কি কনসেন্ট্রেট অন হিজ ওয়ার্ক, সে তার নিজের কাজে মনোযোগ দিয়ে কনসেন্ট্রেট দিতে পারছে না। বাট দ্য হিরো, আবার সেখানে সেই হিরোর নামটা লিখবা যার বিষয়ে গল্পটা। এটা তোমাকে বুঝতে হবে যে গল্পে কার বিষয় আসছে বা গল্পের হিরোটা আসলে কে, এটা তোমাকে জানতেই হবে, অপশন নাই এখানে। তারপর ওয়াজ ভেরি ক্লেভার, ক্লেভার মানে খুবই চালাক এবং চতুর। ঠিক আছে, তারপর উইশ আছে, যে কোনো একটা লিখলে, ক্লেভার লিখলে চলবে। Whenever he faced any difficult situation, he used to try hard to overcome that situation. মানে সে কি করতে চায় না, মানে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন বা কঠিন সিচুয়েশনে পড়লে বা কোনো ফেস করলে সেক্ষেত্রে সে করে, সে কঠোর পরিশ্রম বা কঠোরভাবে চেষ্টা করে। যেমন হলো কচ্ছপ পড়ছিল। ঠিক আছে, তারপর হি ডিড নট লস হিজ হোপ, সে কি করে না, তার যে হোপ বা আশা আছে সেটা কখনোই কি ছাড়ে না। যেমন জানো কচ্ছপ কিন্তু জানে যে সে কিন্তু হেরে যাবে, আর তোমার খরগোশ কিন্তু জানে যে খুব অনায়াসে জিতে যাবে, কিন্তু যে কচ্ছপটা হিরো মানে টর্টয়েসটা যে, ঠিক আছে, কচ্ছপটা যে হিরো সে কিন্তু কখনোই কি হয় না, তার হোপটা ছাড়ে না যে সে জিততে পারে, সে কিন্তু জিততে পারে। ইন দিস টাইম, তো আবারও সেই হিরোর নামটা লিখবা, দা লেখার পরে হিরো লিখবা। হিরো বলতে যার নাম থাকবে তার নাম লিখবা। ট্রাই টু বেস্ট এগেন অ্যান্ড এগেন, সে কি করে তার সর্বোচ্চ দিয়ে বারবার চেষ্টা করে। দেন হি হিট আপন এট প্ল্যান, সে একটা কি পরিকল্পনা করতে পারে। ফার্স্ট টাইম, সর্বপ্রথম, দ্য হিরো ফেল টু রিচ হিজ গোল বাট হি ডিড নট গিভ আপ, হি ডিড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট, সে কি করে প্রথমত তার যে ইয়েটা আছে সেখানে সে ব্যর্থ হয়, গোলে পৌঁছতে বা লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়, কিন্তু সে কি করে একটা হার মানে না। হি ডিড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট, সে একটা সামান্যতম সময় বা এক মুহূর্তের সময় নষ্ট করে না। হি ট্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড ফাইনালি হি বিকাম সাকসেসফুলি ইন হিজ এফোর্ট, মানে সর্বশেষে কি হয়, হিরো কিন্তু জয় হয়, মানে সাকসেসফুলি ইন এফোর্ট মানে সর্বশেষে কি সফলভাবে জয় হয়। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, ইট ইজ নট অনলি ইন্টারেস্টিং বাট অলসো হাইলি ইনফরমেটিভ। দ্য টেল মানে ওই দ্য টেল অফ স্টোরির নামটা আবার লিখবা। ঠিক আছে, স্টোরির কি বিষয় আসছে। তারপর টিচেস আজ এ গ্রেট লেসন দ্যাট লাইফ ইজ নট অলওয়েজ স্মুথ অ্যান্ড ইট ইজ নট অলওয়েজ র, মানে এটা বোঝানো হয়েছে যে এটা শুধুমাত্র যে মজাদার গল্প তা নয়, এটা একটা হাইলি ইনফরমেটিভ বা একটা তোমার কি তথ্যমূলক বা শিক্ষামূলক একটা গল্প। এখানে আমাদেরকে শিক্ষা দেয় যে তোমার কি লাইফ ইজ নট অলওয়েজ স্মুথ, লাইফ সবসময় কি হয় না বা জীবন সবসময় স্মুথ ভাবে চলে না। ইট ইজ নট অলওয়েজ র, এটা সবসময় কি চলে না তোমার কি কঠিন রো ভাবে বা তোমার খারাপ ভাবে চলে না। সো সুতরাং উই শুড নেভার গিভ আপ, আমাদের কি করা উচিত নয়, কখনো হার মানা উচিত নয়। অ্যান্ড উই মাস্ট বিলিভ দ্যাট, এটা আমাদের বিশ্বাস করতে হবে যে উই আর অল ওভারকাম সামডে, আমরা সব কিছু করতে পারি কিছুদিনের মধ্যে। আচ্ছা, তো এই যে স্টোরির বিষয়টা তোমাকে কমপ্লিটিং স্টোরি দেখালাম, এটা যদি লিখে আসো তুমি কিন্তু ইজিলি মার্ক পাবা, তবে এখানে হিরোটা তোমাকে বুঝতে হবে।
তা আমাদের ফার্স্ট টপিকটা গেল, কমপ্লিটিং স্টোরি ডান। তারপর আমাদের ডায়লগ লিখতে হবে। তারপর আমাদের কি লিখতে হবে? ডায়লগ। তো আমি তোমাকে এখানে ডায়লগের একটি ফরম্যাট দেখাবো, ঠিক আছে, যে কিভাবে তুমি ডায়লগটা লিখবা। যারা একান্ত কিছুই পড়ো নাই তোমরা এই ফরম্যাটগুলো ফলো করতে পারো, ঠিক আছে, আশা করি সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবা। আচ্ছা, তারপর হলো এখানে তুমি সেম আর নয় মুখস্থ একটি ডায়লগ ফরম্যাট দিয়ে তুমি কি সবগুলো ডায়লগ লিখতে পারবা। এখানেও তোমাকে 15 তে 15 পাবা, আগে ছিল 10 মার্ক, এই জন্য আমাদের নতুন অ্যাডভান্স করা লাগছে, এখানে কিন্তু 15 মার্ক, তাহলে 15 15 30 মার্ক আমি দুইটা অংশে শিখতে পারলাম। তো এবার আমরা কিভাবে লিখবো জিনিসটা, আমরা সেই জিনিসটা একটু দেখবো। আমি এটাকে একটু কালার করে নিব আদার্স। আচ্ছা, এটা তো প্রথমে লিখবা এ ডায়লগ বিটুইন, এই কথাটা লিখবা, দেন দুইটা বন্ধুর নাম লিখে দিবা। আমি এখানে জাস্ট আমি এখানে তোহা এন্ড সোহা লিখছি। তো ডিপেন্ড হলো কোশ্চেনের উপরে, কোশ্চেনে যে দুইটা ফ্রেন্ডের নাম থাকবে এই দুইটা ফ্রেন্ড লিখবা, এটা লিখবা। এটা কিন্তু তোমরা লেখো না, আমি যদি বলি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কথাটা লেখে না, বাট এটা লেখা উচিত প্রত্যেকটা শিক্ষার্থীকে। এই ডায়লগ বিটুইন এই কথাটা লিখবা, লেখার পরে তোমাকে যে কাজটা করতে হবে এখানে দুজনের নাম লিখতে হবে। এখন কি নাম লিখবা? সাপোজ আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, এটা একটা ডায়লগ, এটা একটা ডায়লগ লেখাছে কি, ইমেজিং ইউ আর সবুজ, তোমার নাম হলো সবুজ, এন্ড সাগর ইউর ফ্রেন্ড, তাহলে সাগর হলো তোমার বন্ধু, তাহলে সবুজ এন্ড সোহাগ। এই গল্পটা অ্যাকচুয়ালি কি হবে তখন? এ ডায়লগ বিটুইন সবুজ এন্ড সোহাগ অ্যাবাউট টপিক। টপিকটা কি, কোন টপিকের উপরে সেটা। আর নাও রাইট এ ডায়লগ এরকম একটা অপশন পাবে, যে নাও, ঠিক আছে, রাইট এ ডায়লগ বিটুইন এই টু ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট। এই যে অ্যাবাউট আছে মানে এই পর্যন্ত, ইউর ফ্রেন্ড পর্যন্ত, এর পরে যে অংশটা থাকবে এটাকে বলে সাবজেক্ট বা টপিক, ঠিক আছে। ইউর ফ্রেন্ডের পরে যে অংশটা থাকে, অ্যাবাউট থাকলে অ্যাবাউট থাকবে, অ্যাবাউট না থাকলেও সমস্যা নেই, ইউর ফ্রেন্ডের পর যে অংশটা থাকবে সেটাকে বলে টপিক বা সাবজেক্ট। দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, তো সেক্ষেত্রে আমি এখানে কি লিখবো? তাহলে আমি লিখবো এই ডায়লগ বিটুইন সোহাগ, সবুজ এন্ড সোহাগ অ্যাবাউট, তোমার কি এখানে অ্যাবাউট হলো তোমার কি সবুজ এন্ড হলো সোহাগ, সেই জিনিসটা। ও সরি, স্মোকিং, মানে বারবার ফোন দিচ্ছে যার কারণে আমার ঝামেলা হচ্ছে, ফোনটা দেখো তো, ঠিক আছে। এরপরে আমাদের যে কাজটা, সেক্ষেত্রে আমরা টপিকটা লিখে দিলাম। টপিকটা আমরা কোথায় পেলাম? টপিকটা আমরা এখানে পেলাম, ঠিক আছে। হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি যাব কোথায় গেলাম, আমি ভুলে গেলাম। আচ্ছা, এরপরে আমি লিখবো, দেন যদি এখানে সবুজ থাকে তাহলে সবুজ লিখবো, হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ, মানে হে শুভ সকাল, ঠিক আছে, কেমন আছেন। তারপর সোহা মানে সেকেন্ড তোমার বন্ধুর নাম, সোহাগ ছিল এখানে, তো সোহাগ লিখে দেবে গুড মর্নিং, ঠিক আছে। আই এম ফাইন এন্ড ইউ, আমিও ভালো আছি, আপনি, ঠিক আছে। তারপর তুমি আবার তোমার নাম লিখে দিবা, এখানে তোমার নাম, এটা মনে রাখবে যে প্রথমটা তুমি, তারপরটা তোমার বন্ধু, তুমি তোমারটা বন্ধু, ঠিক আছে। তো আই এম অলসো ফাইন বাই দ্য মার্সি অলমাইটি আল্লাহ, মানে আল্লাহর দয়ায় আমি ভালো আছি। সব বললা আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত রয়েছো? নো আই এম, তো এই যে এখানে একটু মিস্টেক হয়েছে, না আর ইউ বিজি এই লাইনটা এইখানে হবে, এইখানে আর ইউ বিজি, সেক্ষেত্রে সোহা বলবে নো আই এম গোয়িং টু এ বাই নিউ ডায়েরি, ঠিক আছে, ফর মাই পার্সোনাল ডেইলি লাইফ। তারপরে তোহা বলবে ডু ইউ হ্যাভ এ জাস্ট ফিউ মিনিট, মানে কিছু পরিমাণ সময় কি আছে, সেক্ষেত্রে তোমার ফ্রেন্ড বলবে হোয়াই, কেন, আবার তুমি বলবা, ঠিক আছে, আই উড লাইক টু শেয়ার অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার উইথ ইউ, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাচ্ছি। সেক্ষেত্রে তোমার বন্ধু বলবে হুইচ ম্যাটার ডু ইউ লাইক টু শেয়ার, কোনটা তুমি আমার সাথে শেয়ার করতে চাচ্ছ। সেক্ষেত্রে তুমি বলবা আই উড লাইক টু টেল অ্যাবাউট টপিক, টপিক কোনটা, এই যে কোশ্চেনের শেষে যেটা থাকে অ্যাবাউটের পরে দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, সেক্ষেত্রে তুমি এখানে সেটা লিখবা। অনেকে বলবো ভাই গুড সাইড ব্যাড সাইড দুটাকে আলাদা পড়তে হবে, না, আমি একটার মধ্যে দুটাকে কভার করব, তাই একটা টেকনিক পড়লে তোমাকে আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তাহলে আমি সেই জিনিসটা লিখে দেবো, লেখার পরে আসবে সোহা, হোয়াই নট, কেন নয়, ইউ ক্যান আস্ক মি, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, হোয়াট এভার ইউ লাইক, তুমি কি চাচ্ছ বা কি জানতে চাচ্ছ। সেক্ষেত্রে তোহা মানে হলো তুমি, সেক্ষেত্রে তুমি বলবা হাউ ক্যান উই ইমপ্রুভ অ্যারেজ অথবা সলভ টপিক। আচ্ছা, টপিক তো আমি জানি, টপিকটা হলো কোশ্চেনে থাকবে, টপিকটা যেখানে দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, এটা এখানে কোশ্চেনে থাকবে, তাহলে টপিক নেওয়ার সমস্যা নেই। এখন সমস্যা হলো তিনটা, ইমপ্রুভ কোথায় বসবে, অ্যারেঞ্জ কোথায় বসবে এবং সলভ কোথায় বসবে। এবার ইমপ্রুভমেন্টের কথাটা বলি, ইমপ্রুভ কোথায় বসবে, ইমপ্রুভ বসবে সেই জায়গায় যখন কোনো কিছু উন্নত করতে চাবা, কোনো কিছু উন্নত করতে চাইলে সেক্ষেত্রে কি হবে, ইমপ্রুভ। ধরো তুমি ডিবেটিং আসলো, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ল্যাঙ্গুয়েজ আসলো, ঠিক আছে, ইংলিশ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা আসলো, সেক্ষেত্রে তোমার ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, ইংলিশে তুমি ভালো করতে চাচ্ছ, তো এইটাকে বলা হয় ইমপ্রুভ। রিডিং নিউজ পেপার,
তারপর এখানে তোমার দেখো এখানে কি আছে অ্যারেঞ্জ, ঠিক আছে। আর আর্লি রিসিং এর ক্ষেত্রেও ইমপ্রুভ লিখতে পারি। আর অ্যারেঞ্জ কোথায় লিখবো? যখন কোনো কিছু তুমি কি করবা, মানে অ্যারেঞ্জমেন্ট করবা, প্রতিষ্ঠা করবে, যেমন কোনো একটা অনুষ্ঠান, যেমন ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর হলো তোমার আরো যে ক্লাবগুলো থাকে সেগুলো, ঠিক আছে। অ্যারেঞ্জমেন্ট যখন করি তখন আমরা অ্যারেঞ্জ লিখবো। আর যদি কোনো সমস্যা, মানে সমস্যা সংক্রান্ত বা খারাপ দিকগুলো যদি আসে সেক্ষেত্রে সলভ লিখবো। যেমন হলো তোমার ট্রাফিক জ্যাম, লোডশেডিং, আর্লি ম্যারেজ, তারপর হলো অ্যাডোলেসেন্ট। তো এই ধরনের যেগুলো আছে, যেগুলো তোমাদের কি ব্যাড সাইড এগুলোর ক্ষেত্রে লিখবো সলভ, দেন টপিক লিখবা। এখন প্রশ্ন অনুযায়ী 3টা লাইন লিখতে হবে, যদি পারো এইটা সবচেয়ে বেটার, মানে এই লাইনটা যদি না লেখো সেক্ষেত্রে তোমার কিছু মার্ক কাটা যাবে। প্রশ্ন সম্পর্কে সেই বিষয়ে যেই টপিক আছে, ধরো দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এর খারাপ দিক, যদি তুমি পারো প্রশ্ন সম্পর্কে এখানে 3টা লাইন লিখে দাও, ঠিক আছে। 3টা লাইন লেখো, লিখতে পারলে ভালো হয়, আরো মানে বেটার মার্ক পাবা এর সাথে। আর যদি না পারো সেক্ষেত্রে তোমার কাছে এখন টপিক হলো 2 রকম আসে, একটা হলো ভালো দিক আসে, একটা খারাপ দিক আসে। যদি ভালো দিকের প্রশ্নগুলো আসে তাহলে গুড, তোমার কি গুড টপিকের ক্ষেত্রে তুমি এটা লিখবা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ইট হেল্প ইন মেনি ওয়ে ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি। যেমন হলো তোমার হলো আমি যদি বলি বৃক্ষরোপণ যে এটা আছে, ঠিক আছে। তো এই যে ভালো দিকগুলা, ভালো দিক হলে তুমি এটা লিখবা। এখন খারাপ, যেমন দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, এটা কিন্তু খারাপ দিক। দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং মানে তোমার ইসের খারাপ দিকগুলো, ঠিক আছে, স্মোকিং এর খারাপ দিক। সেক্ষেত্রে আমি কি লিখবো? সেক্ষেত্রে আমি লিখবো রিয়েলি ইট ইজ সিরিয়াস প্রবলেম ফর আস, ইট হ্যাম্পার আওয়ার ডেইলি লাইফ ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি। তো আমরা খারাপ দিক হলো, ভালো দিক হলো এটা লিখবো, খারাপ দিক হলো আমরা নিচেরটা লিখবো। তারপর আমরা যাবো তোহাতে। Really, you have told an extra and practical situation. We have to do something for us. ঠিক আছে, তারপর সোহা বলবে, মানে তোমার ফ্রেন্ড বলবে, right, we have to take a essential step for this when you will have time. তোহা বলবে, thank you for your তোমার কি এক্সেলেন্ট আইডিয়া, দেন তুমি বলো ওয়েলকাম। শেষ। এতটুকু লিখলে তুমি এখান থেকে 15 পাবা। তবে মনে রাখবা একটা জিনিসের শুরু, আর একটা বিষয় বলি, ইংরেজিতে ভালো লিখলেই যে ভালো মার্ক পাই এরকম না। প্রথমত লেখার প্যাটার্নটা, যেমন আমি তোমাকে এই প্যাটার্নটা দেখালাম, প্রথমে লেখার প্যাটার্নগুলো ঠিক হতে হবে। সেকেন্ড, লেখার মধ্যে যত কম কাটাকাটি করবা তত ভালো। থার্ড অপশন, লেখাতে ভুলেও ভুল করার চেষ্টা করবা না, কারণ লেখাতে যদি বানান ভুল হয় সেক্ষেত্রে শিক্ষকরা সবচেয়ে বেশি মার্ক কাটেন সেই জায়গায়। তাই লেখাতে বানান ভুল করার একান্তই চেষ্টা করবা না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী টপিকটা হয়ে গেল কম্পিটিং স্টোরি শেষ, রাইটিং ডায়লগ শেষ। তারপরের টপিককে রাইটিং সামারি। এরপর আমরা রাইটিং সামারি দিয়ে শুরু করবো, দেন আমরা প্রথম থেকে আবার স্টার্ট শিখবো। এখন আমি রাইটিং সামারি, মানে আমি সামারির অংশগুলো আগে করতেছি যেন মিনিমাম 5 মার্কটা তোমাদের উঠে যায় সবার, ঠিক আছে। আচ্ছা, এখন রাইটিং সামারি কিভাবে লিখবা, ঠিক আছে। তো সামারি লেখার শর্টকাট নিয়ম, এভাবে তুমি সামারি লিখলে 10 10 পাবে, এটাতে 100% ঠিক। তবে তার আগে আমি ছোট্ট একটা কথা তোমাদের সাথে বলতে চাই। এই যে পিডিএফ গুলো দেখতেছো, এটা ফার্স্ট পেপারের জন্য যেভাবে আছে, সেকেন্ড পেপারের জন্য আমাদের কাছে কিন্তু বিশেষ পিডিএফ গুলো আছে, বিশেষ সুপার টেকনিক সহ বিশেষ মডেল, অল্প কিছু ইসের জন্য আমাদের কাছে সবকিছু রয়েছে। যারা এই জিনিসগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছ তারা অবশ্যই, যদি ইউটিউব থেকে ভিডিও দেখো সেক্ষেত্রে ইউটিউবের তোমার ডিসক্রিপশন, মানে ভিডিও ডিসক্রিপশনে আমাদের কিন্তু নাম্বার দেওয়া রয়েছে। আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছো তারা আমাদের ফেসবুক পেজের বায়োতে, মানে প্রথম লাইনে বায়োতে দেখবে আমাদের নাম্বার এবং ওয়েবসাইট দেওয়া আছে। সেখানে আমাদের সাথে যোগাযোগ করে একটি সাবজেক্ট নিলে মাত্র 100 টাকার বিনিময়ে তুমি আমাদের থেকে নিতে পারবা। আর যদি সবগুলো সাবজেক্ট নাও সেক্ষেত্রে পড়বে 500 টাকা। ধরো আমি সায়েন্সের সব সাবজেক্ট নিব বা আর্টসের সব সাবজেক্ট নিব, সেক্ষেত্রে ধরো 12টা সাবজেক্ট না 13টা পড়ে, 12 থেকে 13টা যে কটাই সাবজেক্ট থাকে তার জন্য প্রাইস পড়বে 500 টাকা। আর যদি একটা নাও সেক্ষেত্রে পড়বে 100 টাকা। নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে, কমেন্ট সেকশনে এবং তোমার, আর যদি তোমার ফেসবুক থেকে দেখো তাহলে তার হোম পেজে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে যদি তোমার বিশ্বাসযোগ্য মনে হয় যে না আসলে লাভ হবে, সেক্ষেত্রে তোমরা আমাদের থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারো। তো চলো আমরা চলে যাই সামারি রাইটিং এ। তো সামারি রাইটিং আমরা কিভাবে লিখবো, সামারি রাইটিং এর বেশ কিছু বিষয় বলি। প্রথমে সামারি রাইটিং এ তোমাকে লিখতে হবে দিস পেজ। আরেকটা বিষয় বলি, তোমরা সামারি রাইটিং কিভাবে লেখো আগে তোমার এটা ক্লিয়ার করি। সামারি রাইটিং বলতে আসে তোমাদের এটা 5 নাম্বার প্রশ্ন আসে। এখানে আমি একটু দেখাবো, প্রশ্নটা দেখাবো। তো তোমাদের একটা কোশ্চেনের, এটা এই বোর্ড কেন আসলো? আচ্ছা, আমি তো 23 বোর্ড দেখাচ্ছিলাম, মেবি মানে 24 দেখাচ্ছিলাম, বোর্ডই চেঞ্জ হয়ে গেল।
আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াবা, আমি বোর্ডটা ঠিক করে দিই, ঠিক আছে? কারণ তোমাদের যে বোর্ড আসবে সেই বোর্ড থেকে দেখাবো। যেমন মাইকেল মধুসূদন দত্ত আসতে পারে, হেরিতাজ আসতে পারে, ঠিক আছে? তো এগুলো ইম্পর্টেন্ট। যেমন এখানে মাইকেল মধুসূদন ইম্পর্টেন্ট, হেরিতাজ ইম্পর্টেন্ট, তারপর হলো তোমার মাদার তেরেসা ইম্পর্টেন্ট। তো এইগুলো ইম্পর্টেন্ট, তো আমি এই বোর্ডগুলো থেকে দেখাবো, বাকিগুলো থেকে দেখানোর দরকার নেই, কারণ ক্লাসে তোমার লাভ হতে হবে। আচ্ছা এখানে আমি যেমনটা বললাম যে 5 নম্বরে তোমাদের রাইটিং সামারি থাকে। কারণ তোমরা সামারি রাইটিং এ 10 মার্ক তোমরা করো কি, তোমরা এই যে উপরে একটা প্যাসেজও থাকে, এই প্যাসেজ থেকে মাঝখান থেকে প্রথমে এক লাইন তোলো সুন্দর করে, একটা ফুল স্টপ পর্যন্ত বা 2 লাইন পর্যন্ত তোলো। তারপর করো কি, আবার এইখান থেকে এক লাইন তোলো মাঝখান থেকে, তারপরে প্রথম থেকে একটুখানি তোলো, তুলে মোটামুটি 6 থেকে 7 লাইন বানায় স্যারের কাছে ওইটা জমা দিয়ে দাও। অনেক ক্ষেত্রে শিক্ষকরা মার্কও দেয়। তবে এখানে একটু বিশেষ কথা বলে দিই, বর্তমান শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনটা এসেছে সেখানে এই ধরনের লেখাগুলো অতীত হয়ে গেছে। এই লেখাগুলো 2 বছর অতীতের সিস্টেম ছিল, তুমি চাইলে সেই সময় এভাবে লিখলে প্রপারলি একটা মার্ক পেতা। বাট এখন এই মুহূর্তে ডক্টর ইউনূস থাকাকালীন তোমরা এই ধরনের লেখা কিন্তু মার্ক পাবা না। কেননা প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, নির্দিষ্ট প্যাটার্ন আছে, যেই ওয়েতে তোমাকে লিখতে হবে। তুমি যদি সেভাবে না লেখো সেক্ষেত্রে মার্ক পাওয়ার চান্স নাই বললেই চলে। তাই এইভাবে লেখাগুলো তোমাকে বর্জন করতে হবে। এখন একান্তই না পারলে সেক্ষেত্রে আলাদা বিষয়, কারণ না যে একবারে 0% নাইমামা থেকে কানামামা ভালো। তো বিষয় এইটাই যে তুমি কিছুই পারো না, তো এখানে তোমার 10 মার্ক, তুমি 10 মার্ক তার ছেড়ে দিয়ে আসতে পারো না। এখন লিখে আসলে মিনিমাম 5 তো দেবে, এখন 5ই অনেকটা বেশি। কিন্তু যদি তুমি মনে করো যে না ভাই আমি 10-এর মধ্যে 8-9 শুবো বা আরো 10ই শোয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে তুমি এই ফরম্যাটে ইউজ করতে পারো, ঠিক আছে? তো প্রথমে লিখবা দিস প্যাসেজ ইজ মেইনলি রাইটিং অ্যাবাউট। তো এই প্যাসেজটা কোন বিষয়ে লেখা হয়েছে, তারপর নামটি লিখবা কার বিষয়ে আসছে। তো এখানে এই নামটা কিভাবে লিখবা সেই বিষয়টা আমি তোমাকে ক্লিয়ার করি। যেমন এটাই ছিল কে, দ্য গ্রেট ম্যান ওয়াজ ডিফিকাল্ট, এই মানে একটা কি বাঙালির একটা বড় মানুষ যার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো অ্যাকচুয়ালি এই গল্পটা আসছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে। সেক্ষেত্রে আমি এইভাবে লিখবো দিস প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, ঠিক আছে? এইখানে আমি লিখবো ঠিক কি রিটেন অ্যাবাউট দ্য হিস্টোরি অফ, আমি এখানে লিখবো দ্য হিস্টোরি অফ, ঠিক আছে? তোমার কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। যেহেতু সে ছেলে মানুষ তো আমি হি লিখবো, আর মেয়ে হলে সে লিখবা হি ওয়াজ বর্ন ইন, ঠিক আছে? তো তার সে জন্মগ্রহণ করছে কোথায় সেই জায়গাটা অবশ্যই লেখা আছে দেখবা। তো অবশ্যই সে এখানে যে বাঙ্গাল ল্যাঙ্গুয়েজ আছে, তো সে জন্মগ্রহণ করছে বাংলাদেশে, তো নাকি তো তো সেটা লিখবা। অবশ্যই এই লাইনগুলো হুবই থাকে, অনেক ক্ষেত্রে থাকে না, তো চেষ্টা করবা। এই দেখো এখানে লেখা আছে ইট গ্রেজ ওয়াজ বর্ন জুলাই, ঠিক আছে 1885 এট এটা তোমার 24 পরগনা, ওয়েস্ট বাংলা, ইন্ডিয়া। তো এই যে লাইনটা এখানে আমি এখানে লিখতে পারি যে হি ওয়াজ বর্ন ইন, আমি দেন ওইখান থেকে ওই লাইনটা হুবহু তুলে দিলাম। তো দেখো আমি কিন্তু প্যাসেজ থেকে লিখতেছি, এমন না যে আমি প্যাসেজ থেকে লিখতেছি না। তারপরে তুমি চাইলে প্যাসেজ থেকে সরাসরি মাত্র 2টা গুরুত্বপূর্ণ লাইন, যে লাইনটা তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেই লাইনটা তুলতে পারো। এখন তুমি সেম আমি তোমাকে যেমন দেখো, তারপর লিখবো দ্য ম্যান, যদি মানুষ হয় ম্যান, যেমন ডক্টর শহীদুল্লাহ মানুষ, তো আমি ম্যান লিখবো। আর যদি মহিলা হয় তাহলে ওমেন লিখবো। হ্যাড ডাইড, দেন মৃত্যু স্থান এবং মৃত্যু সাল। ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিংস হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ। আমরা এখান থেকে কি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক কিছু শিক্ষা লাভ করতে পেরেছি। পজিটিভ সাইড, পজিটিভ প্যাসেজ হলে মানে প্যাসেজ তো পজিটিভ হবে, সচরাচর নেগেটিভ হয় না, বাট অনেক ক্ষেত্রে থাকে। অনেক ক্ষেত্রে ট্রাফিক জ্যাম থাকে, তারপর হলো তোমার আরো বেশ কিছু পপুলেশন থাকে, ওয়াটার পপুলেশন থাকে, তারপর হলো এয়ার পলিউশন থাকে, তখন হলো নেগেটিভ প্যাসেজ বলা হয়। বাট মানুষের জীবনে অল টাইম প্যাসেজ তোমার পজিটিভ প্যাসেজ। তো সেক্ষেত্রে তুমি লিখবা উই হিয়ার লার্ন এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই আওয়ার কি প্র্যাকটিক্যাল লাইফ। মানে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি এই প্যাসেজটা পড়ে, যা আমরা আমাদের বাস্তব জীবনে কি করব প্রয়োগ করার চেষ্টা করব। আর যদি নেগেটিভ সাইড হয়, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এই ধরনের হয়, সেক্ষেত্রে আমরা লিখবো উই শুড বি অ্যাওয়ার্ড, ঠিক আছে, অ্যাবাউট ইট অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপ টু কন্ট্রোল ইট, ঠিক আছে? তোমার কি ইপিটি কন্ট্রোল। আচ্ছা সেক্ষেত্রে বিষয়টা হলো যে আমরা এখান থেকে সতর্ক হতে চাই, আমরা এটা থেকে কি করতে চাই, সতর্ক হওয়া উচিত আমাদের, এবং আমাদের তোমার কি সঠিক সিদ্ধান্ত বা স্টেপ গ্রহণ করা উচিত, এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। তো এইভাবে যদি তুমি লেখো সামারি রাইটিং এ তুমি খুব ইজিলি। আরেকটা বিষয়, সামারি রাইটিং এ অনেকে তোমরা 1 থেকে 1.5 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা লিখে ফেলা, অনেকে 1.5 পৃষ্ঠাও লেখে, অনেকে ভাবে যে 10 মার্ক
তাহলে এখানে বেশি লিখলে হয়তো বা মার্ক না, এটা ভুল কথা। সামারি রিডিং এ তোমার নিজের হাতে সর্বোচ্চ 5 থেকে 6টা লাইন লিখবা, দ্য বেস্ট অ্যান্সার, বেস্ট লাইন ফর সামারি রাইটিং। তো চেষ্টা করবে যে 4 থেকে 5টা লাইন লেখা, আর বেশি না লেখা, ঠিক আছে? আর লেখাগুলোর মধ্যে কাটাকাটি না করা, বানান ভুল না করা এবং সুন্দরভাবে মার্জিতভাবে লেখার চেষ্টা করা, সেক্ষেত্রে মার্ক পাওয়ার চান্সটা আরো বেশি বাড়ে। তাহলে মোটামুটি আমার পাস মার্ক উঠে গেছে। আমি কমপ্লিটিং স্টোরি শিখছি, রাইটিং ডায়লগ শিখছি, তারপরে আমি স্টোরি রাইটিং সামারি শিখছি। এখন সমস্যা হলো প্রথম থেকে উত্তর করব। তো চলো আমরা এবার প্যাসেজের প্রত্যেকটা অংশ থেকে প্রথম থেকে উত্তর করার চেষ্টা করি। তো প্রথম থেকে কিভাবে উত্তর করবো, একটা প্যাসেজ থাকে কিভাবে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে একটা প্যাসেজ, যেমন ময়মনসিংহ 24 আমি দেখতে মাইকেল মধুসূদন দত্ত। শুধু যে মাইকেল মধুসূদন দত্তই যে ইম্পর্টেন্ট এরকম কিছু না, এছাড়াও বেশ অনেক কিছু ইম্পর্টেন্ট। আমি যেমনটা বললাম মাদার তেরেসা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তারপর হলো আরেকটা বললাম হেরিতাজ, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রীতিলতা, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্লাস 9-এ যারা 25 সালে যারা বার্ষিক পরীক্ষা আগামীকাল দিবা, ঠিক আছে, তাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, প্রথমে তোমাদের এরকম প্যাসেজ থাকে, সবচেয়ে ভালো হয় যদি প্যাসেজটার পুরো মিনিংটা তোমার জানা থাকে। আর যদি না জানা থাকে, তুমি তো জানো না তুমি করবা কি, সেক্ষেত্রে তোমাকে একটু ব্রেন খাটিয়ে টেকনিক খাটিয়ে উত্তর করতে হবে, ঠিক আছে? তো কিভাবে, তোমার যে প্রশ্নের উত্তরগুলো থাকে, ঠিক আছে, সেই উত্তরগুলো তোমার কিন্তু এখানে অনেকটাই মিল থাকে। যেমন মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ ফ্রাস্ট্রেটেড